আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা 10 সম্পদের উৎপাদন, বন্টন ও সমতার নীতি এই শিখন অভিজ্ঞতার 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা দলগত কাজ 2 কিভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা দলগত কাজ 3 কিভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। দেখো, নিচের পত্রিকার রিপোর্টটি আমরা পড়ে নিই। বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে। বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন মালিকেরা জনপ্রতি সিট ভাড়া বাড়িয়েছে। এতে করে সাধারণ মানুষ বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে পরিবহন মালিকদের দাবি, জ্বালানি তেল ক্রয়, কর্মচারীর বেতন ও পরিবহন মেরামত বাবদ এখন তাদের খরচ বেড়েছে আগের চেয়ে দ্বিগুণ। তাই তারা বাধ্য হচ্ছেন যাত্রী ভাড়া বাড়াতে। অন্যদিকে যাত্রীদের মতামত, জ্বালানি তেলের যে পরিমাণ দাম বেড়েছে সে অনুপাতে অনেক বেশি ভাড়া বাড়িয়েছে পরিবহন মালিকেরা। এজন্য অর্থনীতিবিদগণ সরকারের যথাযথ নজরদারির গুরুত্ব আরোপ করেছেন। আমরা খেয়াল করলে দেখব, এখানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব বর্ণনায় পরিবহন মালিক, যাত্রী ও অর্থনীতিবিদদের মতামত তুলে ধরা হয়েছে। যখন জ্বালানি তেলের ঊর্ধ্বগতি এবং বাংলাদেশের পরিবহন মালিক ও যাত্রীদের অবস্থা বিশ্লেষণ করা হয়, তখন সেটি ইতিবাচক অর্থনীতি হিসেবে বিবেচনা করা হয়। আবার অর্থনৈতিক প্রক্রিয়া বা কর্মকাণ্ড কেমন হওয়া উচিত বা অনুচিত ইত্যাদি বিষয়ে যখন কোনো অর্থনীতিবিদের বক্তব্য বা আলোচনা করা হয়ে থাকে, তা নেতিবাচক অর্থনীতির আওতাভুক্ত। তাই এখানে অর্থনীতিবিদরা সরকারের যথাযথ নজরদারির বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য যা বলেছেন সেটি নেতিবাচক অর্থনীতি। এখন দলগত কাজ 10। এখন আমরা দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলোর কোনটি ইতিবাচক অর্থনীতি ও কোনটি নেতিবাচক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করি। এখন আমরা উপরের যে রিপোর্টটি পড়লাম, এই রিপোর্টের আলোকে দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলোর কোনটি ইতিবাচক অর্থনীতি ও কোনটি নেতিবাচক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করতে হবে। চলো, ইতিবাচক অর্থনীতি এবং নেতিবাচক অর্থনীতি কোনগুলো সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নিই। দেখো, ইতিবাচক অর্থনীতি: কৃষির অনগ্রসরতা, কৃষির আধুনিকায়ন এবং বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। শিল্পের অনগ্রসরতা, শিল্পে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। তারপর বেকারত্ব, সকলের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। স্বল্প মাথাপিছু আয়, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি সম্ভব। জীবনযাত্রার নিম্নমান, অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে। তারপর খাদ্য ঘাটতি, খাদ্যের উৎপাদন বৃদ্ধি। দক্ষ শ্রমিকের অভাব, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি। অবকাঠামোগত দুর্বলতা, প্রয়োজনীয় সকল ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়ন। সম্পদের অসম বন্টন, সুষম বন্টন প্রক্রিয়া চালু করা। দারিদ্র্য, আয় ও সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে দরিদ্রতা দূর করা। মুদ্রাস্ফীতি, সুদের হার বৃদ্ধি করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। বৈদ্যুতিক ঘাটতি, বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করতে হবে। বিশুদ্ধ পানির অভাব, সব এলাকায় বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ অথবা ড্রিঙ্ক ওয়েল বোর্ড স্থাপন। গ্যাস সংকট, গ্যাসের উত্তোলন বাড়াতে হবে। এগুলো হচ্ছে ইতিবাচক অর্থনীতির অন্তর্ভুক্ত। এখন দেখো, নেতিবাচক অর্থনীতি যেগুলো সেগুলো হচ্ছে অধিক জনসংখ্যা, জনসংখ্যা নিয়ন্ত্রণে সর্বস্তরের জনগণকে সচেতন করতে হবে। তারপর মানসম্মত শিক্ষার অভাব, শিক্ষার মান উন্নয়ন ও সকলের জন্য নিশ্চিতকরণ। দ্রব্যমূল্য বৃদ্ধি, সরকারের সচেতনতা এবং আইনের সঠিক প্রয়োগ। সঞ্চয়, মূলধন গঠন ও বিনিয়োগের নিম্নহার, জনগণের মধ্যে উৎপাদনমুখী মানসিকতা সৃষ্টি। দক্ষ সংগঠকের অভাব, সফল উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করা। আয় বৈষম্য, আয় বৈষম্য দূর করে সকলের জন্য সমান মজুরি নিশ্চিত করা। মানব সম্পদের অপূর্ণ ব্যবহার,
মানব সম্পদের সম্পূর্ণ সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সুষ্ঠু পরিকল্পনার অভাব, সুষ্ঠু পরিকল্পনার গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।